আজকের ভৌতিক রহস্য গল্প রাজা কালীয় দমনের খাজনা। লিখেছেন শিশির কুমার মজুমদার। গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী। গল্প রাজা কালীয় দমনের খাজনা। রঘুনাথপুরের জমি জরিপ হচ্ছে। কলকাতা থেকে যে রাস্তাটা সোজা উত্তরে গেছে ন্যাশনাল হাইওয়ে, তারই ধারে এই রঘুনাথপুর। রাস্তার ধারে বসু চ্যাটার্জি অ্যান্ড কোম্পানির নতুন ইলেকট্রনিক্সের কারখানা বসবে। সরকার থেকে জমি দিয়েছে। জরিপের দল এসেছে জমি জরিপ করে জমির নিশানা ঠিক করে দিতে। সে দলের প্রধান আলী সাহেব। অল্প কদিনের কাজ তিনি শেষ করে দিয়ে যাবেন কথা ছিল, কিন্তু কি যে হলো কে জানে, হঠাৎই তিনি কাজ ফেলে বিনা অনুমতিতে জায়গা ছেড়ে চলে গেলেন। সরকার থেকে মোর এ আচরণের জন্য কড়া কৈফিয়ত তলব করে উত্তরে মেডিকেল সার্টিফিকেট সহ এমন একটা ছুটির দরখাস্ত পেল যার সার্টিফিকেটে কলকাতার এক নামী ডাক্তারের সই। সুতরাং সন্দেহ নেই যে আলী সাহেব অসুস্থই হয়ে পড়েছেন। আমাকে বাকি কাজটা শেষ করতে বলা হলো। খোঁজ নিয়ে আমি আলী সাহেবের বাড়িতে গেলাম। উনি তখন একটু সুস্থ হয়েছেন। আমাকে দেখে মুখ বেজার করে বললেন, ভাই নিখিল, যাস না ওখানে। গোটা অঞ্চলটা ঝোপ জঙ্গল আর সাপ খোপে ভরা। তাতেও বলার কিছু ছিল না, কিন্তু ভাই ওখানে রাখাল সরকার খেরোর খাতা বগলে রাত দিন খাজনা আদায়ের ফিকিরে ঘুরছে। ও তোকে পাগল করে ছাড়বে। আমি অবাক হয়ে বললাম, এই না আপনি বললেন গোটা জায়গাটা ঝোপ জঙ্গলে ভরা, সাপ খোপের আড্ডা, তা ওই জঙ্গলে রাখাল গোমস্তা কার জন্য, কার কাছ থেকে খাজনা আদায় করছে? ভীষণ ভয় মেশানো চোখে আমার দিকে তাকিয়ে আলী সাহেব বললেন, তবে আর বলছি কি, রঘুনাথপুরের আশেপাশে 5-10 মাইলের মধ্যে কোনো গাঁ নেই। গাঁ নেই তো লোক থাকবে কোথায়? তবুও ওখানে রাখাল গোমস্তা খেরোর খাতা বগলে রোজ খাজনা আদায়ের ফিকিরে ফিরছে। প্রথম দিন আমি ভেবেছিলাম হবে কোনো জঙ্গল দপ্তরের লোক, নয়তোবা জঙ্গল ইজারা নিয়েছে এমন কোনো ঠিকাদারের লোক। আমরা যে সরকারি কাজে এখানে এসেছি তা বুঝতে না পেরে খাজনা আদায়ে এসেছে। ঝামেলা এড়াবার জন্য খাজনা কত তা ওকে জিজ্ঞাসা করলাম। কান থেকে খাগের কলমটা বার করে ও হাতের শিকে ঝোলানো দোয়ারদান থেকে 1 খোট কালি নিয়ে খেরোর খাতা খুলে অনেক হিসাব কষে বলল, আগে আপনার সামান্য খাজনা 3 টাকা 13 আনা 5.5 পাই। দুজনের বকেয়া পাওনা 7 টাকা 10 আনা 11 পাই। নগদ দিলে ছাড় পাবেন 2 আনা 1 পাই। পাওনা হলো তাহলে 7 টাকা 8 আনা 10 পাই। দেবেন খাজনা আগে? ওর হিসাব শুনে তো আমার চোখ কপালে ওঠার জোগাড়। তবুও বললাম, পাওনা যা তা আমি মিটিয়ে দেবো নিশ্চয়ই, তবে আমাদের সরকারি ব্যাপার বলে নগদে কিছুই দিতে পারবো না। আপনি পাওনা জানিয়ে আমাদের দপ্তরে চিঠি দিন, চিঠি পেলেই খাজনা মিটিয়ে দেবার ব্যবস্থা করা যাবে। আমার কথা শুনে রাখাল গোমস্তাও হাঁ হয়ে গেল। কানে খাগের কলমটা গুঁজে বললেন, চিঠি? সে আবার কী জিনিস শুনি? বা আর সরকারের কথা বললেন, কোন সরকার, কার সরকার? খাজনা ভাগিয়ে দেবার মতলব করলে কিন্তু পাইক বরকন্দাজ দিয়ে ধরে নিয়ে যাবেন নায়েব রাঘব রায়, তখন আমাকে দুষবেন না। আমার মনে হলো লোকটা পাগল। পাগল না হলে এই জঙ্গলে খাজনা আদায় করতে বার হয়? তাছাড়া ওর চাল চলন পোশাক পরিচ্ছদও যেমন কেমন, যেন কোনো যাত্রা দলে সেকালের এক নাটক থেকে নেমে এসেছে এখনই আমার সামনে। তা না হলে কানে গোঁজা থাকে খাগের কলম, 2 হাত চলে হাত শিখেতে খেরোর খাতায় খাজনা আদায় হয়? আমাকে কোনো কথা বলতে না দেখে ভীষণ ব্যস্ত হয়ে রাখাল গোমস্তা বললে, বাবুন ভালো করে ভেবেচিন্তে যা করবার তা করুন, তবে মনে রাখবেন রঘুনাথপুর রাজবাড়িতে রাজত্ব করছেন রাও রাজা শ্রী শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর, নায়েব তাঁর রাঘব রায়। দুইয়ের নামেই আতুরের শিশু শিউরে ওঠে। বাঘ আর গরু এক ঘাটে তো জল খাই, এ ওর গা চেটে আদরও করে। আমি যাচ্ছি, কাল ফিরে আসবো। তার মধ্যে ভাবনা চিন্তা শেষ করে কড়ির ব্যবস্থা রাখবেন। ভালো কথা বলে গেলাম, পরে যেন দুষবেন না। কথার শেষে বড় বড় পা ফেলে ঝোপের আড়ালে অদৃশ্য হলো রাখাল গোমস্তা। এই ওর সঙ্গে আমার প্রথম দেখা। আমি শেষে বললাম, সব শুনে তো মনে হচ্ছে লোকটা পাগলই। তাই সে ঝামেলা করতে পারে মানি, কিন্তু তা বলে তার জন্যে আমিও পাগল হব কেন? আমার কথা শুনে কি যেন ভাবলেন আলী সাহেব। বললেন, তোর মতো আমিও ভেবেছিলাম লোকটাকে এড়িয়ে চললেই হবে। তাছাড়া আমি তো থাকবো আমার কাজ নিয়ে জঙ্গলে জঙ্গলে, ওর সঙ্গে আর দেখা নাও হতে পারে। ওর কথা মন থেকে তাড়িয়ে জরিপের কাজ শুরু করে দিলাম। 2-1 দিনে বুঝলাম অতীতে রঘুনাথপুর সত্যি এক বিশাল জনপদ ছিল।
প্রতিটা ঝোপ জঙ্গল ঘিরে ভাঙা বাড়ি, ঘর, প্রাসাদ, পরিখা, পাঁচিল, মাঝে মাঝে পাকা বাঁধানো রাস্তা, মজা দিঘি, মন্দির, এসবকে চারপাশে রেখে ঠিক মাঝখানে এক বিশাল প্রাসাদের ধ্বংসস্তূপ। কোনো সন্দেহ থাকে না যে সেটা রাজপ্রাসাদই ছিল, কিন্তু এইসব তো বহু যুগ আগের ধ্বংসস্তূপ। পুরাতত্ত্ব বিষয়ে আমার কোনো ধারণা নেই, তবে ইটের গঠন দেখে অনায়াসেই বোঝা যায় রঘুনাথপুরের এই জনপদ এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলদারি শুরু করার সময়ও গম গম করতো। কী জানি কোনো কারণে এর এই দশা হয়েছে। আর আজকালকার লোকরা তো এর কথা একদম ভুলেই গেছে। এমনভাবে ভুলেছে যে যা পুরাতত্ত্বের নিদর্শন হিসেবে রক্ষা করা উচিত তা কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে কারখানা বানাবার জন্য। এই কথাটা আমার মনে এত বেশি চাপ ফেললো যে জরিপ করার ফাঁকে ফাঁকে আমি গোটা অঞ্চলের একটা নকশা এঁকে তার সঙ্গে একটা আর্জি লিখে সোজা পাঠিয়ে দিলাম পুরাতত্ত্ব বিভাগের প্রধানের কাছে। তাকে অনুরোধ করলাম জায়গাটা দেখে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য। আমি বাধা দিয়ে বললাম, ও কথা থাক, আপনি রাখাল গোমস্তার কথা আর একটু খুলে বলুন। ওখানে জরিপ করতে গেলে আমাকে তো ওকেই সামলাতে হবে। আমার কথা শুনে আবার কিছুক্ষণ কি যেন ভাবলেন আলী সাহেব। বললেন, তাঁবু খাটিয়ে থাকার জায়গা হয়েছিল আমাদের। একটা তাঁবুতে আমি আর আমার ক্যাশিয়ার হরিহরবাবু, পাশের তাঁবুতে রায় আর বসাক আমার দুজন অ্যাসিস্ট্যান্ট, আর একটা বিরাট তাঁবুতে জরিপের জিনিসপত্র আর অন্য সবাই থাকতো। তা সে দলেও কম করে জনাকুড়ি হবে। মজদুদের সর্দার বা হারু আমাকে খুবই মান্য করতো। সকাল হলেই একটা দল নিয়ে আগে হারু চলে যেত ঝোপ জঙ্গল সাফ করে চিন টানার ব্যবস্থা করতে। সেই দিকেই যন্ত্রপাতি নিয়ে রায় আর বসাক যেত জমি ভেবে নকশা তুলতে। ওরা বার হয়ে গেলে আমি আরও দুজন লোক আর সঙ্গে কিছু যন্ত্রপাতি নিয়ে জরিপের নতুন দিক ঠিক করতে বার হয়ে পড়তাম। ফরেস্ট ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছিল ও জঙ্গলে ভয়ঙ্কর সাপ ছাড়া আর কোনো অন্য জানোয়ারের ভয় নেই। তাই আমরা সবাই নিশ্চিন্ত মনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কদিন বেশ ভালোভাবেই কেটে গেল। কাজ আর কাজ, কাজ ছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়ার মতো অবস্থাও ছিল না আমার। তাই মাথা থেকে রাখাল গোমস্তার কথাও নেমে গিয়েছিল। একদিন সারা দিনের কাজের শেষে ক্লান্ত হয়ে তাঁবুতে ফিরতে হরিহরবাবু বললেন, আলি, আচ্ছা ঝামেলা তো আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছো তুমি। পাগল ভেবে এতদিন হুহা করে কাটিয়েছি, আজ না বলে পারছি না। তোমার রাখাল গোমস্তা শেষ দিন বলে গেছে যে এতদিন ঘুরেও ও যখন খাজনা আদায় করতে পারলো না, তখন নায়েব রাঘব রায়ের হুড়ো খাওয়ার জন্য তুমি যেন প্রস্তুত থাকো। এই কথা শুনে তো আমি চমকে উঠলাম। লোকটা ঘাট থেকে নেমেছে বলেই ভেবেছিলাম, এখন তো দেখছি ও বেশ ভালোভাবেই ঘাড়ে চেপে আছে। আবার কোথা থেকে আরেক রাঘব রায়কে জোটাবে বলেছে। তিনি যে আবার কী ধরনের মানুষ হবেন কে জানে। কিন্তু অবাক কাণ্ড, এই জঙ্গলে ওরা সব থাকেন কোথায়? হরিহরবাবু বললেন, জরিপের কাজ নিয়ে তো এই কদিনে এই জঙ্গলে চষে ফেলেছো তোমরা। আশেপাশে কোথাও কোনো গড়টর দেখেছো বা অন্য গ্রাম? আমি বললাম, না তো, যতদূর বুঝেছি চারপাশে 10 মাইলের মধ্যে কোনো লোকালয় নেই। অবিশ্বাসের হাসি হেসে হরিহরবাবু বললেন, বাজে কথা, রাখাল গোমস্তা তো আর অবাস্তব কিছু নয়। যদিও লোকটা বেশ নাটকে, কথায় বার্তায়, পোশাকে দেখলে মনে হয় অতীতের কবর থেকে সদ্য উঠে এলো কেউ। ও তো আবার মনে হয় হিন্দু। তাহলে ব্যাপারটা হলো কি? আমিও অবাক হয়ে বললাম, আপনি তো একথা জানেন না। নায়েব রাঘব রায় রাজা কালীয় দমনের নায়েব। সে রাজার নামে আবার সবাই নাকি ভয়ে কাঁপে। হরিহরবাবু এবার বেশ প্রাণ খুলে হেসে বললেন, লোকটা তাহলে দেখছি নাটক বেশ জমিয়ে তুলেছে। আমি বললাম, তা এত লোক থাকতে ও আমাকে নিয়ে পড়লো কেন, তা তো বুঝতে পারছি না। মুখে হাসি বজায় রেখে হরিহরবাবু বললেন, ও প্রথমে এসেছিল আমার কাছে। তুমি তখন জঙ্গলে মাপের চেন টানছ। আমি তো ওকে দেখি ব্যাপার কি তা বুঝতে পেরে বলেছিলাম, আমাদের দলের প্রধান হচ্ছেন আলী সাহেব, খাজনা দেবার মালিক তিনি। ভাবিনি বাবু তা থেকে এত কাণ্ড করবে। তা পাগল মানুষ এখানে তোমাকে কি আর বিপদে ফেলবে শুনি? চিন্তা করো না, কিছুই হবে না। কিছু যে হবে না তা আমিও ভেবেছিলাম, তবুও কোথায় যেন একটু অস্বস্তি ছিল। এই ঘোর জঙ্গলে লোকটা থাকে কোথায়? ওর চেহারা দেখে তো মনে হয় না ও পাগল। মাথার চুলে পরিপাটি বাবরি, পোশাক আশাক আর যাই হোক নোংরা ময়লা বা ছেঁড়া খোড়া নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষটার গতিবিধি যেন কেমনতর। থামলেন আলী সাহেব। আমি বললাম, তারপর তারপর কি হলো? কী কারণে আপনি ওখান থেকে চলে এলেন? কেমন যেন একটা ঘোরের মধ্যে থেকে বললেন আলী সাহেব, সেই রাতে আকাশে চাঁদ ছিল, চারদিকে পাগল করা জ্যোৎস্না। সবাই একে একে তাঁবুতে ঢুকে তাঁবুর পর্দা নামিয়ে দিল। আমাকে শোবার জন্য ডাক দিয়ে হরিহরবাবু তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আমি উঠছি করে উঠতে পারলাম না। জ্যোৎস্নায় চারদিক ঘিরে যে মোহময় মায়াজাল সৃষ্টি করেছে, তন্ময় হয়ে তাই যেন দেখছিলাম। হঠাৎ কেমন যেন অস্বস্তিতে হুঁশ ফিরে এলো। তাকিয়ে দেখি আমার চারপাশ ঘিরে ভীষণ দেখতে একদল লাঠিয়াল দাঁড়িয়ে। তাদের তেল জবজবে গা চাঁদের আলোয় চকচক করছে। সবার সামনে যে ভীষণ দর্শন লোকটা, তার দুটো চোখ যেন অন্ধকারে চলছে।
হাত তুলে সে চারদিকে লোকগুলোকে ইঙ্গিত করলো আমাকে ধরতে। আমি চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়িয়ে পেছনের তাঁবুতে ঢুকবো বলে ঘুরতে যাবো যেই অমনি দলের একজন তাঁবুর দরজা আটকে হাতে লাঠি তুলল। নিরুপায় আমি প্রাণপণে চেঁচিয়ে উঠলাম। স্পষ্ট দেখলাম সামনের লোকটা বাগানো লাঠিটা সোজা আমার মাথায় মারল। দারুণ যন্ত্রণায় মুহূর্তে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি থাকতে না বেরিয়ে বললাম, সর্বনাশ। তারপর জ্ঞান হতে দেখি এক বিশাল দালানের একপাশে আমি একটা খোঁটার সঙ্গে বাঁধা। দালান ভরা অনেক লোক, সবাই যেন কিসের অপেক্ষায় রয়েছে। সামনে কিছু দূরে বারান্দায় একটা কোম্পানির আমলের কুর্সি পাতা। সেই কুর্সির পাশে ধুতি মেজাই পরা একজন প্রধান লোক একটা খোলা খেরোর খাতা হাতে নিয়ে ঝুঁকে কি সব পড়ছে। বুঝলাম ইনি নায়েব রাঘব রায়। ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে থমকে গেলাম। দালানের এখানে ওখানে আরও বেশ কটা খোঁটাতে আমারই মতো আরও কয়েকজনকে বেঁধে রাখা হয়েছে। তার মানে এটা রাজা কালীয় দমনের বিচার সভা। ওই খালি কুর্সিতে এখনই এসে বসবেন রাজা শ্রী শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর। ভীষণ অস্বস্তির মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল জাগলো। আমি কি দেখছি? আমি কোন যুগে বাস করছি? এমন করে আমার বিচারের কি শাস্তি আমি পেতে পারি? চারদিক কাঁপিয়ে তখনই ঘোষক ঘোষণা করলো, হুঁশিয়ার, মহারাজা শ্রী কালীয় দমন সিংহ বাহাদুর দরবারে আসছেন। বোধ হয় ভেরি বেজেছিল। বিশাল দশাশই যে মানুষটি চটকদার পোশাক পরে, মাথায় তাজ চড়িয়ে, চোখে সুরমা টেনে, পান চিবোতে চিবোতে কুর্সিতে এসে বসলেন, তার মুখে চোখের চাহনিতে ভীষণ একটা নৃশংসতার চিহ্ন আঁকা। দেখে ভয়ে আমার প্রাণ উড়ে গেল। এর কাছে জীবনে কেউই কোনোদিন ন্যায় বিচার পাবে না। কুর্সিতে বসেই উনি মুখ ফিরিয়ে নায়ককে জিজ্ঞাসা করলেন, আজ কটা বদমাশকে ধরা হয়েছে? বিচার তাড়াতাড়ি করো। এমন শাস্তি দেবে যা দেখে যেন অন্যরা শিউরে ওঠে। তাতেই সবাই সাজতে থাকে, নইলে তো সবাই মাথায় চড়বে। না না, শুরু করো। নাই ভাবলে ভদ্র, ওরে বেটা, সাপের 5 পা দেখেছিস? কে আছিস? দে দে বেটার দুটো পাই দুরস্ত করে, যেন বেটার জীবনে দাঁড়িয়ে রাজা বাহাদুরের বিরুদ্ধে লোক খেপাতে না পারে। কিরে, গেলি কোথায়? সব দেরি করছিস কেন? 3-4 জন গুন্ডা মতো লোক হাতে লোহার মুগুর নিয়ে এগিয়ে এলো একটা খোঁটায় বাঁধা লোকটার দিকে। লোকটা আতঙ্কে চেঁচিয়ে উঠল, হুজুর, মা বাপ, রক্ষা করুন, রক্ষা করুন, জীবনে আর আমি এমন ভুল করবো না। কে না গোলাম হয়ে থাকবো সারা জীবন, দোহাই আপনার। এরপর সারা আকাশ বাতাস ওর যন্ত্রণা কাতর আর্তনাতে কেঁপে উঠল। সে আর্তনাদ ছাপিয়ে প্রাণ কাঁপানো হাসির শব্দ উঠল। রাজা কালীয় দমন সত্যি মহা উল্লাসে হাসছেন। এরপর আরও 2 জনকে শাস্তি দেওয়া হলো। একজন, তার মধ্যে দূষণ খাজনা দেয়নি, সামান্য শাস্তি হিসেবে তার চোখ দুটো শুধু খুবলে নেওয়া হলো। তা দেখে আমি আতঙ্কে কেঁপে উঠলাম, কারণ আমার বিরুদ্ধেও তো ওই একই অভিযোগ উঠবে। এরপরে নায়েব রাঘব রায় খেরোর খাতা থেকে মুখ তুলে হাঁকলেন, আলী হোসেন, আলী হোসেন, তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিনা খাজনায় তুমি খাসের জমি দখল করেছ। যথা সময়ে তোমাকে বকেয়া খাজনা মেটাতে বলা হলেও তুমি তা করনি। এ তো রাজদ্রোহিতা। তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আমি উত্তরে কি যে বলবো তা ভেবে ঠিক করার আগে উনি ফের চেঁচে উঠলেন, আসামি দোষী, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ভীষণ আতঙ্কে আমিও চেঁচে উঠলাম, না না, আমার কোনো দোষ নেই। আমি সরকারি কর্মচারী, অফিসের হুকুমে আমি এখানে কাজে এসেছি। আমি তো কর্মচারী, খাজনা আমি দেবো কেন? যেখানে খোঁজ সরকারি জমির মালিক, সেখানে সরকার আবার কাকে খাজনা দেবে তাও তো বুঝতে পারছি না। ভীষণ ভুল হচ্ছে কোথাও, আমাকে ছেড়ে দেওয়া হোক। আমার কথা শুনে ভীষণ রাগে রাজা কালীয় দমন কুর্সিতে নড়ে চড়ে বসলেন। তাদেরকে নায়েব রাঘব রায় গর্জন করে বললেন, আরে কে আছিস? সাঁড়াশি দিয়ে জিপটা আগে ওর ছিঁড়ে নিয়ে মুখটা বন্ধ কর, পরে বিচার হবে। দাঁড়িয়ে আছিস কেন করে? সঙ্গে সঙ্গে পাশের একজন ভীষণ দেখতে মানুষ কোথা থেকে একটা সাঁড়াশি জোগাড় করে তা হাতে নিয়ে এগোলো আমার দিকে। ভয়ে প্রাণ উড়ে গেল আমার। লোকটা সাঁড়াশি 2 হাতে ধরে খোলা বন্ধ করতে করতে আমার যখন খুব কাছে এগিয়ে এলো, আমি আতঙ্কে চেঁচিয়ে উঠলাম। সে চিৎকারে কারো যে মনে কোনো দাগ কাটলো না তা বুঝলাম। কেউ ফিরেও তাকালো না আমার দিকে। কি হতে চলেছে তা আমার বুদ্ধির বাইরে। কেন যে হচ্ছে তাও বুঝতে পারছিলাম না। কিন্তু যাই হোক না কেন, আমার তো চূড়ান্ত সর্বনাশ হতে চলেছে। সাঁড়াশি খোলা বন্ধ করার একটা শব্দ আমার কানে আসতে লাগলো। তাহলে কি সত্যি আমার জিভ ছিঁড়ে নেওয়া হবে? তখনই দূরে ঘোড়ার খুরের আওয়াজ শোনা গেল। কোথায় যেন ঘোড়াটা এসে থামলো। সঙ্গে সঙ্গে পিছনে পায়ের শব্দ উঠল। কেউ যেন ছুটে আসছে। পায়ের শব্দ খুব কাছে আসার সঙ্গে সঙ্গে সেই যেন পেছনে চেঁচে উঠল, মহারাজ, আসামিকে শাস্তি দেবার আগে প্রধানমন্ত্রীর অনুরোধপত্রটা একবার দেখার আদেশ দিন। আসামি রাজদ্রোহী নয় মহারাজ, উনি আপনার একান্তই মঙ্গলাকাঙ্ক্ষী। পাগড়িধারী একটা লোক সামনে এসে দাঁড়ালো।
তার হাতে একখানা তুলোট কাগজে লেখা খত। নায়েব ঝুঁকে সে খত হাতে তুলে নিলেন। খুলে তাতে চোখ রাখতেই রাজা কালিয়দমন ভীষণ অধৈর্যের সঙ্গে চেঁচে বললেন, আহ নায়েব, বিড়বিড় করছো, জোরে পড়ো জোরে পড়ো। তুমি আর আমি তো শুধু আছি এখানে, এখানে গোপনীয়তা বজায় রাখতে হবে না। নায়েব রাঘব রায় সঙ্গে সঙ্গে চেঁচিয়ে পড়তে লাগলেন, মহারাজের আদেশ অনুসারে আমরা শ্যামপুর মদনহাটির বাসিন্দা আলী হোসেনের সকল খবর তার অবর্তমানে ছদ্মবেশে নানান লোকের কাছ থেকে সংগ্রহ করেছি। খবরে প্রকাশ, রঘুনাথপুর রাজ্যের উপরে বিদেশি সরকারের লোভার্ত নজর আছে। এই রাজ্য তারা খাস দখলে রাখতে চায়, সে কারণেই দেয় খাজনার পরিমাণ মুহুর্মুহু বৃদ্ধি। এই চক্রান্তের বিরুদ্ধে তথাকথিত এই আসামি এককভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি বাংলার লাট বাহাদুরের কাছে দীর্ঘ খত লিখে সত্য যা তা ব্যক্ত করেছেন। গোপন খবরে প্রকাশ সেই খত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ফলাফল এখন অনিশ্চিত। এমত অবস্থায় মহারাজের কাছে অনুরোধ, হুসেন আলীকে মার্জনা করা হোক। খত পাঠ শেষ করে নায়েব সে খত রাজা কালিয়দমনের হাতে তুলে দিলেন। খতটা কিছুক্ষণ আপন চোখের সামনে রেখে রাজা হঠাৎ গর্জন করে বললেন, কিন্তু এর বিরুদ্ধে যে অভিযোগ আছে তাও তো অতি গুরুতর। অভিযোগ প্রমাণে সাক্ষীকে হাজির করা হোক। ওর কথার শেষে জোর হাতে মাথা নিচু করে যে সামনে এসে দাঁড়ালো সেই গোমস্তা রাখাল সরকার। তাকে দেখে আতঙ্কে আমার প্রাণ উঠে গেল। ও তো আমার সম্বন্ধে যা খুশি তাই বলবে, আমি কি ভীষণ বিপদেই নিয়ে পড়েছি। নায়েব রাঘব রায় জিজ্ঞাসা করলেন, সাক্ষী আসামিকে তুমি চেনো? আগে হ্যাঁ হুজুর চিনি, বলল রাখাল সরকার। এর বিরুদ্ধে তোমার বলার কি আছে? আগে হুজুর, আসামি খাসের জমি দখল করেছে বহুদিন। আমি সে বাবদ খাজনা আদায় গেলে নানান মিথ্যা অজুহাতে আমাকে এড়িয়ে গেছে। শেষ পর্যন্ত এক সাংঘাতিক কথা বলেছে সে নাকি সরকারি কর্মচারী। হুজুর, এই দেশে সরকার একটি, তবে কোন সরকারের কর্মচারী? তবে কি কোনো বিদেশি সরকারের গুপ্তচর? এই কথা শুনে সেই পাগড়িধারী বাধা দিয়ে বলে উঠল, না হুজুর, কোনো বিদেশি সরকারের গুপ্তচর নয়। বিদেশি সরকারের বিরোধিতাই করেছে। ওর লেখা খতই তো তার প্রমাণ। সেই খত এখানে হাজির করো, বললেন রাঘব রায়। এই সে খত তো হুজুর বিদেশি সরকারকে লেখা, তা আমরা পাবো কোথায়? আগে সে খত কোনোদিনও পাওয়া যাবে না, হাত কচলে বসলো রাখাল সরকার। কিন্তু হুজুর, প্রধানমন্ত্রীর চিঠি। কথা শেষ করতে পারলো না পাগড়িধারী। রাজা কালিয়দমন গর্জন করে বললেন, বিশ্বাসঘাতক দেশদ্রোহী, মৃত্যুদণ্ডই এর একমাত্র শাস্তি। ডাল কুত্তাগুলোকে কতদিন উপসে রাখা হয়েছে? কি যেন একজন বলল, আগে কত 2 দিন। ঠিক আছে, আসামি দেহের 4 জায়গায় অস্ত্রাঘাত করে কুত্তাগুলোকে ছেড়ে দেওয়া হোক। এমন অদ্ভুত দৃশ্য বহুদিন দেখা হয়নি। মাথা নিচু করে পাগড়িধারী আর রাখাল সরকার চলে গেল। তাদের পিছনে ভীষণ দর্শন একজন দৈত্যকে খড়গ হাতে এগিয়ে আসতে দেখা গেল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। সেই চিৎকার ছাপিয়ে দূরে একদল কুকুরের ডাক শোনা গেল। উপসী কুকুরগুলো বোধ হয় মহাভোজের ইঙ্গিত পেয়েছে। দৈত্যটা মাথার উপরে খড়গ তুলে আপন মনেই বলল, 2 পায়ে 2, 2 হাতে 2, বুকে 1, পিঠে 1। কুত্তাগুলো তাহলেই চারদিক থেকে ছেঁকে ধরবে, মজা জমবে তাহলে। খড়গ নাচে আমার টান পা বরাবর এক কোপ চালালো। ভীষণ যন্ত্রণায় আমি চেঁচিয়ে অজ্ঞান হয়ে গেলাম। থামলেন আলী সাহেব। তারপর নিচু হয়ে ডান পাটা 2 হাতে তুলে সামনের চেয়ারের উপর রাখলেন। অবাক হয়ে আমি দেখলাম ওর ডান পায়ের গোছে একটা মস্ত কাটার দাগ। ধারালো অস্ত্র দিয়ে কাটা, তাতে সন্দেহ নেই। আমি বললাম, তারপর? আলী সাহেব বললেন, হুঁশ ফিরতে দেখি আমি ক্যাম্পের খাটে শুয়ে। আমার চারপাশ ঘিরে সবাই ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হরিহরবাবু বললেন, বাঁচালে বাবু। তা কী হয়েছিল? এত রাতে জঙ্গলে গেছিলে কেন? আর কি দেখে অমন করে অথবা চিৎকার করলে? ভাগ্যিস চেঁচিয়েছিলে, তাই তোমাকে খুঁজে পাওয়া গেল। না হলে যে কী হতো কে জানে। পাই বা অমন করে কাটলে কী করে? তাকিয়ে দেখলাম বেলা হয়ে গেছে। তার মানে বেশ কিছুক্ষণই আমি বেহুশ হয়েছিলাম। কিছু ভেবে ঠিক করার আগেই সর্দার হারু তাঁবুর মুখে দাঁড়িয়ে বলল, সাহেব, সেই রাখাল সরকার এসেছে। বলেছে খাজনা না মেটালে এবার আর ছাড়া হবে না। ও তো সাহেব একদম পাগল, গোটা কয়েক টাকা দিয়ে দিন না, ও চলে যাবে আর আসবে না। হরিহরবাবু মহা বিরক্ত হয়ে বললেন, যাও তাই করো গিয়ে, 10-20 যা চাই দিয়ে দাও গিয়ে, পরে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিও। আচ্ছা সাহেব, বলে হারু চলে গেল। আমি কিন্তু মনে মনে শিউরে উঠলাম, আবার রাখাল সরকার। হারু বিয়ে এসে অবাক হয়ে বলল, পাগলাটাকে সাহেব কোথাও আর দেখতে পেলেন না, এই ছিল এই গেল কোথায়। তাজ্জব। শরীর খারাপ বলে আমি চলে আসি ওখান থেকে। আলী সাহেব থামলেন। আমি বললাম, রাখাল সরকার কি তাহলে সত্যি পাগল? না, বললেন আলী সাহেব, ও দেহধারী কেউই নয়। অতীত রঘুনাথপুরের প্রেতাত্মা, ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বর্তমানের কাছ থেকে খাজনা আদায় করবে বলে। এ কথা বুঝতে পেরেছি বলেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি।
ও জেনেছে আমি প্রধান, ও তাই আমাকেই খুঁজবে। যদি আমার পরে যাস তুই হবি ক্যাম্পের প্রধান, ও তখন তোকেই খুঁজবে। পারবি কি তুই ওর সঙ্গে টাকা আনা পায়ের হিসাব মিলিয়ে খাজনা দিতে? তা যদি পারিস তো যা রঘুনাথপুরে, আমি না করব না। ভীষণ চিন্তা নিয়ে বাড়ি ফিরলাম। যাব কি যাব না। আলী সাহেব যে রাতে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখেছেন তাতে সন্দেহ নেই, কিন্তু তাহলে রাখাল সরকার তো আছেই। আছে তার টাকা আনা পায়ের হিসেবে খাজনা, রাজা কালীয় দমনের খাজনা। তা আমি মেটাবো কী করে? ঘরে ঢুকে টেবিলে দেখি এক সরকারি চিঠি পড়ে আছে। খাম খুলে দেখি তাতে লেখা, রঘুনাথপুরের বর্তমান জমি পুরাতত্ত্ব বিভাগের হাতে চলে গেছে। বসু চ্যাটার্জি কোম্পানিকে সরকার নতুন জায়গায় ব্যবস্থা করে দেবে। রঘুনাথপুরের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে আর সেখানে যেতে হবে না। চিঠি বন্ধ করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আলী সাহেবের চিঠি তাহলে কাজ দিয়েছে। শুনলেন শিশির কুমার মজুমদারের গল্প রাজা কালীয় দমনের খাজনা। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।